আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা যেখানে আছেন সবাইকে ভেলোর অফ বাংলাদেশ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের মিট দ্য ম্যাস্ট্রোর ষষ্ঠতম সেশনটা নিয়ে, যেখানে আপনাদের মাঝে আমরা নিয়ে আসব আরেকজন এক্সপার্ট, আরেকজন ম্যাস্ট্রো, যিনি আমাদের সাথে কথা বলবেন। ইনফ্যাক্ট উনি কিছুটা বক্তব্য রাখবেন on a very critical and very much talked about topic, which is driving force, which is the core driving force of the recent transformation that has happened. And during the pandemic, or during the last 1.5 years, আমরা যার ভিতর দিয়ে যে সময়টা দিয়ে পার হয়েছি, সেই সময়টা থেকে আমরা আজকে যেইভাবে করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেভাবে দাঁড়িয়েছি, এই যে একটা প্রসেস, এই যে একটা উন্নতি, এই যে একটা ডেভেলপমেন্ট, এই ডিজিটাইজেশন, এটা নিয়ে উনি কথা বলবেন। এবং মূল বক্তব্য হবেন ওনার অন ডিজিটাল ইকোনমি। থ্যাংক ইউ মাসরুর ভাই। আজকে একটু পরিচয় করিয়ে দিই আমি আপনাদের সাথে মাসরুর ভাইকে। ডক্টর এম মাসুর রিয়াজ, উনি he has started his career in 2007 as an advisor to DFID, Department for International Development. And since then, for him, it was nothing but marching forward. উনি 2010 থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত সিনিয়র ইকোনমিস্ট অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সাথে ছিলেন। এবং এর পরে উনি এখন he has put up his own organization, and he's the chairman of the board of Policy Exchange of Bangladesh. Dr. Riaz, he is a PhD from University of Manchester in development economics, preceded by his MBA in finance and economics. And I would say we have today a maestro who has experience, who has knowledge, and I think to the level where I would request all the audience not to miss out a minute. Thank you, Riaz bhai. We are very happy to have you with us, and we welcome you. And to start with, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার সম্বন্ধে, মাসুর রিয়াজ ভাই, if you please. Thank you. Thank you, Alba bhai. It's always a pleasure, honor to come to Valor of Bangladesh program, to your program. আমি আপনাকে ভ্যালোর অফ বাংলাদেশের বোর্ড এবং যারা সবাই ভ্যালোর অফ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রোলসে, সবাইকে প্রথমেই ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস দুটোই জানাতে চাই। আমাকে আবারও এখানে আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, এবং এই যে গত একটা বছর এই প্যান্ডেমিকের সময় যখন একটা মানে আনসার্টেইনটি, ট্রানজিশন, বিভিন্ন দিক দিয়ে অর্থনীতি, হেলথ, ক্যারিয়ার মানুষের যাচ্ছে, আপনারা ইউ হ্যাভ বিন অর্গানাইজিং ওয়ান্ডারফুল প্রোগ্রামস উইচ আর ভেরি ফোকাসড, ভেরি প্র্যাকটিক্যাল, রাইট ইস্যুস, রাইট স্পিকার্স, এবং আমার মনে হয় চমৎকার মোটিভেশন এবং ইনসাইটস এন্ড ডাইরেকশন আপনারা সৃষ্টি করেছেন। সো আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনি ইউ হ্যাভ গিভেন আ ভেরি কাইন্ড ইন্ট্রোডাকশন। আই এম ভেরি হাম্বল, আলবাব ভাই। আমার মনে হয় এর পরে খুব বেশি আর বলার কিছু থাকবে না, বাট অ্যাজ ইউ সেড, আই এম এন ইকোনমিস্ট বাই ট্রেনিং অ্যান্ড বাই প্রফেশন, বাট অর্থনীতির ক্ষেত্রটা অনেক ব্যাপক, আপনারা যারা বেশ প্রায় সবাই জানেন। আমি সেই ব্যাপক যে মানে ক্ষেত্রটা, সেখানে my experience, my interest, my expertise is focused on আমরা যেটাকে বলি private sector economy. You know,
the part of the economy which is driven by private sector, which very sort of happy coincidence বলি আর ন্যাচারাল আউটকাম বলি, বাংলাদেশের অর্থনীতির প্রায় পুরোটাই প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমি। সো এবং সেই প্রাইভেট সেক্টর গ্রোথ, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ এবং প্রাইভেট সেক্টরের এক্সপ্যানশন, তার জন্য যে ইকোনমিক পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, trade agenda, financial sector issues and the overall enabling environment, সেটা নিয়েই আমি কাজ করেছি আগে এবং এখনো করছি। তো আমি আলবাব ভাই যেটা বললো, আমার এডুকেশন ক্যারিয়ার ইউএস ইউকে দু জায়গায় পড়াশোনা আমি করেছি। আই হ্যাভ আ পিএইচডি ইন ইকোনমিক্স, বাট আমি তার আগে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়লেও আই হ্যাড আ ফোকাস অন ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স অর ফাইন্যান্সিয়াল মার্কেটস। তারপর আমি মাল্টিন্যাশনালে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, বাট ফাইনালি আমি ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট পার্টনার্সদের যে ক্ষেত্র, সেখানে আমি ব্রিটিশ গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট এজেন্সি ডেফেড, সেখানে ইকোনমিক গ্রোথ টিমে কাজ শুরু করেছিলাম। কয়েক বছর কাজ করার পর আমি বিশ্ব ব্যাংক গ্রুপে জয়েন করি। সেখানে আমি বিভিন্ন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল আর ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিকে 10টা দেশে আমি কাজ করেছি। সেখানে ওই প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট ইউনিট, ট্রেড, কম্পিটিটিভনেস, সেক্টর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, এগুলোই ছিল আমার কাজের ক্ষেত্র। সো আমার একটা পা ছিল সবসময় পলিসি অ্যান্ড এনেবলিং এনভায়রনমেন্টে, কিন্তু যেহেতু প্রাইভেট সেক্টর ইকোনমি নিয়ে আমি কাজ করতাম, আমার আরেকটা পা কিন্তু সবসময় ছিল প্রাইভেট সেক্টরে। সো আমাদেরকে বলা হতো, আমাদের ইউনিটটাকে, ইটস আ ব্রিজ বিটুইন পলিসি, গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর, বোথ দ্য সেক্টর অ্যান্ড দ্য ফার্মস। তো আমার সৌভাগ্য হয়েছে এই ক্ষেত্রে কাজ করার সুবাদে, যেভাবে আমি পলিসি মেকিং, পলিসি এনভায়রনমেন্টকে জেনেছি, ঠিক একইভাবে প্রাইভেট সেক্টরকেও খুব কাছে থেকে ইনভেস্টমেন্ট পলিসি, ইনভেস্টমেন্ট প্রমোশন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ট্রেড ফেসিলিটেশন, ট্রেড পলিসি এবং পার্টিকুলারলি প্রাইভেট সেক্টর গ্রোথ, এন্টারপ্রাইজ গ্রোথ, এই দুটো জিনিসকে একসাথে দেখার জন্য। তো এবং এখন পলিসি এক্সচেঞ্জ, আমি এটাকে একটি ইকোনমিক পলিসি এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম হিসেবে, ইটস আ প্রাইভেট সেক্টর এন্টিটি, এটা এস্টাবলিশ করেছি। আমরা 3টা বাকেটে কাজ করি। একটা হচ্ছে অ্যানালিটিক্স, যেখানে ডেটা অ্যানালিসিস, রিসার্চ সেগুলো করা হয় ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইড ইস্যুস, মার্কেট ইস্যুস, investment and trade issues. Second হলো policy engagement, সেখানে policy dialogue হয়, policy events, or very frankly different ways of policy influencing for making positive moves on behalf of private sector. And thirdly, আমরা investment advisory করে থাকি, যেখানে political economy, market entry, market growth strategy, relationship facilitation at the government এবং private sector level, both for foreign companies and local companies, আমরা এর সমন্বয়ে কাজ করে থাকি। So very happy to come today and very honored to be invited to speak on a topic like digital economy, extremely critical in today's world. Thank you, Masur bhai. Super. Audience, আপনারা শুনলেন মাসুর ভাই থেকে তার হাম্বল ইন্ট্রোডাকশন। অ্যান্ড এগেন আমরা ফিরে যাচ্ছি আজকে প্রোগ্রামে। মাসুর ভাই, আমি আপনাকে এখানে 2-3টা একটা টপিকের উপরে আমি আপনাকে কিছু প্রশ্ন রাখবো, তবে the stage is yours. You have 30 to 40 minutes to talk on this topic. You can carry on, and after that, once you're done, we will definitely take some questions from the audience, and we will inshallah wrap it up by 9 o'clock. So it's a one-way. Basically, you can say that it's a one-way deliberation from your side. So give an intro to our session for the audience, that the world has seen a radical transformation in the digital front, and comprehensive shift in the use of technology in every aspect of human lives and business and professional framework over the last couple of years. It achieved highest level of digital skills in every progression of business, facilitating innovation, creativity. So we see that we have this
rapid digitization on one side, and we see an economy growing at the same time on the other side. So it seems that the both have converged in some way as they progressed, and এটা হয়তো আমাদের চিন্তার বাইরে এবং আমাদের অকপটে এটা হয়েছে। সো এই যে একটা কনভার্জেন্স এখান থেকে which we may call it the digital economy, how much or let me put it this way, what is a digital economy as a whole, to put it very simply, number one. Number two, what are the opportunities are there that Bangladesh can take on? And number three is, final question would be that how much we have capitalized on this transformation so that we see or we drive a very holistic digital economy forward. Thank you. Over to you, Masur Bhai. Thank you, Alba Bhai. I think well structured. আপনার thought গুলো and I think guiding points গুলো very well structured. আমি আশা করি যে আপনার যে কোয়েশ্চেন গুলো সেগুলোকে বা টপিক গুলো যেগুলো রেজ করেছেন, I should be able to address those in a focused and concrete manner. তো আমরা প্রথমেই শুরু করি যেটা আপনি বলেছেন যে ডিজিটাল ইকোনমিটা কি। ইকোনমি দেখছি একদিকে টেকনোলজি বা টেকনোলজির ইউসেজ দেখছি সব দিকে, টেকনোলজি ইজ বিকামিং পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ, হিউম্যান লাইফস। তাহলে এই দুটো কি আলাদা, দুটো কি আসলে টেকনোলজি তো ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, ইটস আ মিনস টু ডু, you can pretty much do anything with technology. এবং আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্য আপনি বলেছিলেন ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল এডুকেশন, ডিজিটাল হেলথ। আজ থেকে 15 বছর আগেও বোধহয় না খুব একটা কেউ চিন্তা করেনি যে the education can be digital as well. I mean, not only you use computers to draft your notes and home assignments, actually the entire education can be delivered through digital means and therefore rise of digital education as a sector. তো এই জন্য আপনি যেটা বলেছেন যথার্থই, এই দুটো is not mutually, these are not parallels, these are not mutually exclusive, because digital way of life is pretty much everywhere and technology is a means to an end. So whatever end you are looking at, economic goal, end বলতে এখানে গোল বোঝাচ্ছে বা way of doing things, economic end, education, health, আপনার কমার্স, ফাইন্যান্স, যে কোনো জায়গায় কিন্তু টেকনোলজি চলে আসছে, এন্টারটেইনমেন্ট। সো সেই জন্য আমরা ডিজিটাল ইকোনমিকে আমরা যেভাবে ডিফাইন করি, ইটস দ্য নেটওয়ার্ক অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, commercial transactions and professional services which are delivered through and guided by the use of information and communication technology. তাহলে আমরা কি বলছি যে it's a network of economic activities, সেখানে ট্রেড হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, মার্কেট এক্সচেঞ্জ হতে পারে, কমার্শিয়াল ট্রানজাকশনস, বেচা কেনা, মার্কেট প্লেস, ইন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস হতে পারে, and thirdly professional services, somebody delivering a particular responsibility, a role for which they get paid or compensated either as a result of a business service being done or even an employment service being done. সেগুলো যখন আইসিটি বা টেকনোলজি প্ল্যাটফর্ম, টেকনোলজি টুলস, আইসিটি টুলস এর ভিত্তিতে ডেলিভার করা হয় এবং গাইডেড হয়, তখন সেই কম্বিনেশনটাকেই আমরা বলছি ডিজিটাল ইকোনমি। তো ডিজিটাল ইকোনমির আমরা যদি দেখি পৃথিবী জুড়ে তার কয়েকটা কম্পোনেন্ট আছে। আমরা যদি আরেকটু কংক্রিট বা প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড লেভেলে যাই, যেটা আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি, টিভিতে দেখছি, নিজেরা কথা বলছি, কি হয়তো সেগুলো পারসিউ করছি আমরা অ্যাজ অ্যান অপরচুনিটি অর অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি। তো সেগুলো কি? এর মধ্যে আসে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আমাদের দেশে যেটা মোবাইল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নামে একটু বেশি পরিচিত। কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসটা আসলে ইটস মোর দেন মোবাইল ব্যাংকিং, ইটস মোর দেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এখানে আপনার ব্লকচেইন বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হতে পারে, ইভেন ক্রেডিট কার্ড বেসড যে
পেমেন্টস, ক্রেডিট কার্ড বেসড যে পেমেন্ট রিসিট, সেটাও কিন্তু ওয়ান ফর্ম অফ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আমাকে জাস্ট আই মেট সামবডি ফ্রম চায়না এই সপ্তাহের শুরুতে, এবং সে আমাকে বলছিল যে চায়নাতে কিভাবে তারা যে সোশ্যাল মানে সার্ভিসেস করে টু হেল্প দ্য পুয়ার। আমি ঠিক এটাকে আই উইল নট মানে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ক্যাটাগরাইজ ইন চায়না অ্যাজ মানে আমাদের দেশে যেভাবে মানে নিডি বা পুয়ারদেরকে আমাদের সচ্ছল সমাজের অংশ যেভাবে সহায়তা করে, সেটাই তারা দে ডু ইট থ্রু ভেরি স্ট্রাকচার্ড মেকানিজম, এবং সেখানে দিস পেমেন্টস আর অল মেড বাই electronic apps or digital tools. So digital financial services আছে, electronic commerce, e-commerce, বেচা কেনা, আপনার রেগুলার যে মার্কেট প্লেস ফর এনি প্রোডাক্ট, whether it's a goods, whether these are goods or services or even human resource based services, সেগুলো আপনার ই-কমার্সের মাধ্যমে আপনার মার্কেট ইন্টারাকশন অর মার্কেট এক্সচেঞ্জ হচ্ছে। Startups, particularly technology startups, but could be non-technology startups, যেখানে ইয়াং অন্টারপ্রেনার্সরা নতুন আইডিয়া নিয়ে ছোট্ট করে একটা নতুন উদ্যোগ শুরু করে এবং তাকে ধীরে ধীরে বড় করে নিয়ে আসে উইথ দ্য হেল্প অফ প্ল্যাটফর্মস, টেকনোলজি, টুলস, আইসিটি, নেটওয়ার্কস এন্ড সো অন, সেই স্টার্টআপ ecosystem. Venture capital, which is the, let's say, the finance part, which actually facilitates the growth of startups, growth of e-commerce, growth of digital finance. Usually এগুলো আর্লি স্টেজে ফাইন্যান্সিং প্রয়োজন হয়, নতুন আইডিয়া, রিস্কস থাকে, অনেক ক্ষেত্রে মার্কেট প্রুভেন থাকে না বিকজ দিজ আর নিউ আইডিয়াস। সো ট্রেডিশনাল ফাইন্যান্সের যে সোর্সগুলো, সেগুলো থেকে সবসময় সহায়তাটা পাওয়া যায় না, অ্যাটলিস্ট নট এট দ্য beginning or not at the sort of early stages. তখনই ভেঞ্চার ক্যাপিটাল বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট যে ইনস্টিটিউশনগুলো, সেগুলোর প্রয়োজন হয়ে যায়, দে আর অলসো পার্ট অফ ডিজিটাল ইকোনমি। তার সাথে আছে যেটা আমরা সবচেয়ে বেশি কমন যেটা আমরা জানি, যে আইটি অ্যান্ড আইটি এনেবল সার্ভিসেস, সেটা সফটওয়্যার বানানো, সেটা কোনো একটা ডিজিটাল সলিউশন তৈরি করে দেওয়া, এন্টারপ্রাইজ সলিউশন তৈরি করে দেওয়া ফর এন্টারপ্রাইজেস, ইআরপি যেটাকে বলি আমরা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি সফটওয়্যারস, অর হার্ডওয়্যার গুলো নিয়ে এসে একটা অফিস, একটা কোম্পানি, একটা দোকান বা একটা অর্গানাইজেশনের যে ওয়ে অফ ম্যানেজিং, ওয়ে অফ ডেলিভারি, সেটাকে পুরোপুরি অটোমেট করা। এবং তার সাথে আছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, সেটা কল সেন্টার্স হতে পারে, মেডিকেল রেকর্ডস, ডেটা ডিজিটাইজেশন, ডেটা রেকর্ডস হতে পারে। সো আইটি এনেবল সার্ভিসেস এন্ড বিপিও। এবং তার সাথে যেটা বাংলাদেশে নতুন আসছে, পৃথিবীতে সব জায়গায় নতুন না, বাট রিলেটিভলি হয়তো গত কয়েক বছরে এটার গ্রোথটা অনেক বেড়েছে, ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং। সুতরাং এই ডিজিটাল ইকোনমির একটা অংশ এখন কিন্তু ম্যানুফ্যাকচারিং এও চলে এসছে, এবং এই ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং ইজ এমার্জিং অ্যাজ আ গ্রেট অপরচুনিটি। তাহলে আমরা দেখলাম প্রায় 6-7টা কিন্তু এলিমেন্টস, কম্পোনেন্টস আছে ডিজিটাল ইকোনমি: ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ই-কমার্স, startups, venture capital, or digital economy financing, specialized financing sources, IT enabled services, BPOs, and digital device manufacturing. তো এখন এই সবগুলোকে মিলিয়ে যে ডিজিটাল ইকোনমি, তাহলে আমরা পৃথিবীতে আমরা যদি দেখি যে কেন ডিজিটাল ইকোনমি দিকে সবাই ঝুঁকছে, কেন ডিজিটাল ইকোনমিকে বলা হচ্ছে দিস ইজ দ্য ফিউচার অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে আমরা আমরা অয়েল ইকোনমি দেখেছি, আমরা এগ্রিকালচার ইকোনমি দেখেছি, আমরা ট্যুরিজম ইকোনমি দেখেছি, আমরা ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি দেখেছি। বাংলাদেশ যেমন একদিকে এক্সপোর্ট লেড যেটা গ্রোথ আমাদের হয়েছে, সেখানে ম্যানুফ্যাকচারিং এর চমৎকার গ্রোথ হয়েছে, কিন্তু আমরা সার্ভিসেস ইকোনমিতেও বেশ ভালো করেছি। আমাদের জিডিপি প্রায় 56% এখন সার্ভিসেস থেকে আসে। এর সাথে উই অলসো হ্যাভ এ ভেরি স্ট্রং, যেটা হয়তো জিডিপিতে শেয়ার কমে গেছে, কিন্তু তার প্রোডাক্টিভিটি, প্রোডাকশন সবকিছু বেড়েছে। 170 মিলিয়ন লোককে আমাদের অ্যাগ্রি ইকোনমি কিন্তু বাঁচিয়ে রেখেছে। আমাদের এমপ্লয়মেন্টের এখনো প্রায় 38% অ্যাগ্রি ইকোনমিতে। কিন্তু এই ডিজিটাল ইকোনমিকে কেন আমরা বলছি
যে ভবিষ্যতে দিস মে এক্সিড the contribution of all other economic segments, সেটা অ্যাগ্রি ইকোনমি, ট্রেড ইকোনমি, ম্যানুফ্যাকচারিং ইকোনমি। এটার কয়েকটা কারণ আছে। গ্লোবাল ডিরেকশন যদি আমরা দেখি, মানে থিংস উইচ অ্যাকচুয়ালি ক্রিয়েট or which indicate the sort of potential that digital economy will create, আমরা নেক্সট 10 বছরে যদি দেখি আরো 300 কোটি লোক অ্যাডিশনালি, বর্তমানে যা আছে তার তুলনায় আরো 300 কোটি লোক, অ্যাডিশনাল 3 বিলিয়ন লোক, তারা অনলাইন সার্ভিসেস, ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসেসে অ্যাক্সেস এবং পার্টিসিপেশন তাদের বেড়ে যাবে। সো ইউ আর লুকিং অ্যাট আ মার্কেট which will be 3 billion people bigger. So imagine that power of that market. 500 billion, not 5 billion, 500 billion connectable devices by 2030 will be in the hands of global population or will be in use. আচ্ছা, তাহলে একদিকে 300 কোটি লোক আরো বেড়ে যাবে ইন দ্য ইন্টারনেট, ইন দ্য টেকনোলজি ওয়ার্ল্ড, তাদের some form of তাদের ইনভলভমেন্ট, ইউজার হতে পারে, তারা ডেভেলপার হতে পারে, তারা একেবারে বছরে একবার একটা কিছু কিনেছে সেটাও হতে পারে, বাট 3 বিলিয়ন পিপল, 500 বিলিয়ন কানেক্টেবল ডিভাইস, মোবাইল। আজকের দুনিয়ায় সামনে আরো হয়তো নতুন নতুন বেরোতে পারে, বাট এখন মোবাইলস, ল্যাপটপস, আইপ্যাডস অ্যান্ড মেনি আদার ডিজিটাল ডিভাইসেস। আচ্ছা, তারপর নেক্সট 5 ইয়ার্সে আমরা যদি দেখি, বর্তমানে এই কানেক্টেবল ডিভাইস বা ডিজিটাল ডিভাইসে অন অ্যান অ্যাভারেজ একজন মানুষ 6.5 মিনিটে একবার অ্যাক্সেস করে। দিস ইজ অ্যান অ্যাভারেজ 6.5 minutes on an average. By 2027 this average will be 18 seconds. So on an average someone will be using or sort of accessing a digital device every 18 seconds. তাহলে আমি দেখছি আমার 300 কোটি লোক বেড়ে গেল, আমার 500 বিলিয়ন কানেক্টেবল ডিভাইস বেড়ে গেল, এবং সেগুলার যে ইউসেজ সেগুলা বর্তমানে যা আছে 6.5 মিনিট অ্যাভারেজে একবার ঢোকে, সেটা 18 সেকেন্ডসে একবার ঢুকবে অ্যাভারেজ ওয়ার্ল্ড পপুলেশন। সো থিঙ্ক অ্যাবাউট what you can do, what you can offer, what you can sell, what you can unleash, what you can complete through all these growth numbers or growth in numbers of users, of platforms, of devices and the frequency. এবং ওভারঅল এগুলোর উপর ভিত্তি করে বাই 2030 global expenditure, global spending on technology will go up by minimum 50%, minimum 50%. And all of these will also lead to creation of new highly productive jobs. Some may be semi-skilled, some may be skilled, some will be highly skilled, okay? But because these are digital economy jobs, these are going to be better quality, better paid jobs. So up to 50 million new jobs will be created by 2030 because of digital economy. তাহলে এই যে আমরা দেখছি যে ইউজার, প্ল্যাটফর্ম, ডিভাইস, ইউজার ফ্রিকোয়েন্সি, ইনভেস্টমেন্ট, জবস, সব মিলিয়ে this is pointing to a mammoth growth in terms of economic opportunities. তো আমরা যদি এটার একটা অংশ ধরতে চাই বা ধরতে পারি, imagine the gain Bangladesh will make. আমরা export diversification এর কথা বলি, আমরা economic diversification এর কথা বলি, which by the way are extremely important. আমরা কিন্তু diversification ছাড়া আমাদের যে চমৎকার ইকোনমিক পারফরমেন্স গত কয়েক দশকে, সেটাকে কিন্তু নেক্সট লেভেলে নেওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমরা যে সাকসেস গত কয়েক দশকে আমরা উই হ্যাভ ওপেন দ্য অপরচুনিটি, আমরা কিন্তু ওইটার প্রায় অ্যাডভান্টেজটা ম্যাক্সিমাইজ করে ফেলেছি। এখন সেটার উপর যদি আমরা অনলি সেটার উপরই ভরসা করি, তাহলে রিটার্নটা আস্তে আস্তে ন্যাচারালি স্লো ডাউন হবে এবং আমরা কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবো না। তো সেই জন্য ডাইভার্সিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ডিজিটাল ইকোনমি provides a huge diversification opportunity. আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। It is also related to, because it's technology
and it's related to digital economy. যদিও এখানে ক্লাইমেট চেঞ্জ অ্যাসপেক্টটা অনেক অ্যাটলিস্ট মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট ওয়েতে চলে আসে। ইলেকট্রিক ভেহিকলস, ইভিস অর ই মোবিলিটি। আপনারা জানেন যে পৃথিবীতে যে ধরনের ইন্ডাস্ট্রি বা মানে যে খাতগুলো আছে, সেক্টরগুলো, তার মধ্যে মাদার অফ অল ইন্ডাস্ট্রি বলা হয় অটোমোবাইল সেক্টরকে। বিকজ এইটার যে মার্কেট সাইজ, এটার যে ক্যাপিটালাইজেশন, এটার যে এমপ্লয়মেন্ট, এখান থেকে যে ইনকাম জেনারেটেড হয়, এটার যে ভ্যালু চেইন, যে অটো স্পেয়ার পার্টস, অটোমোবাইল সাপোর্ট, ইটস মেনি ট্রিলিয়ন ডলার্স, ম্যাসিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই এন্টায়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু বাই মিড অফ নেক্সট ডেকেড 2035-এর আশেপাশে এটা কিন্তু প্রায় পুরোটাই ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন হয়ে যাবে, বিকজ অফ অ্যাডভেন্ট অফ টেকনোলজি, অ্যাডভান্স অফ টেকনোলজি অ্যান্ড কনসিডারেশন ফর ক্লাইমেট চেঞ্জ। কারণ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির পরে সবচাইতে বেশি পলিউশন বা ক্লাইমেট চেঞ্জের ক্ষতি হয় কিন্তু এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে। আপনারা জানেন ইউরোপে, জার্মানি, ইউকে, নরওয়ে, নেদারল্যান্ডস, এরা সবাই বিভিন্ন টাইম ঘোষণা করেছে আফটার উইচ there will be no vehicle other than electric vehicles on their roads. সো এগুলো প্রায় নরওয়ে বোধহয় 2030-এর মধ্যে, জার্মানি 2033, ইউকে বোধহয় 2038। তো and the United States was the largest, by far the largest market, তারা বলেছে 2030-এর পরে তারা এখনো ফেজ আউট বলেনি, বাট তারা বলেছে যে 2030-এর পরে নন ইলেকট্রিক ভেহিকল কার্স ক্যানট বি, সো এনিবডি হু সেলিং এ কার হ্যাজ টু সেল অনলি ইলেকট্রিক ভেহিকলস। দ্যাটস হাউ দে হ্যাভ দ্য ফেজিং আউট প্ল্যান। তাহলে এই যে ইলেকট্রিক ভেহিকলস এর যে মার্কেট হতে যাচ্ছে, এখানে শুধু ভেহিকলস বানানোটাই কিন্তু একমাত্র বা সবচেয়ে বড় অপরচুনিটি না। বাংলাদেশের মতো দেশে হয়তো ভেহিকলস বানানোটা অতটা মানে রেশনাল হবে না, বিকজ আমাদের মার্কেট সাইজ, আমাদের রাস্তাঘাট এগুলো কম, সেজন্য আমরা ইকোনমিজ অফ স্কেল পাবো না, অনেক বড় আকারে প্রোডাকশন করতে পারবো না। কিন্তু প্রয়োজনও নেই। ইলেকট্রিক ভেহিকলসে যখন পুরো পৃথিবী কনভার্ট করবে, তার একটা ব্যাপক ইকোসিস্টেম actually has to come in place. Charging station, charging infrastructure, batteries, battery disposal, and electric vehicle has many different components which are not part of the current automobile ecosystem. And these are going to be few $trillion industry every year, বা market every year. তো সেখানে কিন্তু বাংলাদেশ has a huge opportunity if they can actually identify that, position itself, prepare itself, and then address. তো বাংলাদেশ কেন ডিজিটাল ইকোনমির জন্য তৈরি, বা অপরচুনিটিস গুলো কি? অপরচুনিটিস আর অল অ্যারাউন্ড, মানে ইটস অ্যাবাউন্ড অ্যান্ড অল অ্যারাউন্ড। তো আমি তো 6টা বা 7টা কম্পোনেন্টের কথা আগেই বলেছি, কিন্তু কেন আমরা এতটা কনফিডেন্ট যে বাংলাদেশ ভালো করতে পারবে এবং বাংলাদেশ শুড ল্যাচ অন টু দিস এমার্জিং অপরচুনিটি? কারণ আমাদের বেশ কিছু স্ট্রং ফাউন্ডেশন লেইড আউট হয়ে গেছে ফর ডিজিটাল ইকোনমি। আমাদের অলরেডি সেই ফাউন্ডেশন গুলো তৈরি আছে। যেমন আপনার ডিজিটাল ইকোনমির জন্য ইন্টারনেট, মোবাইল ফোনস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাংলাদেশে মোবাইল ফোনের পেনেট্রেশন 106% অফ ইটস পপুলেশন। তার মানে আমার যে টোটাল পপুলেশন, তার চেয়ে বেশি আমার মোবাইল ফোন অ্যাকাউন্টস বা নাম্বার আছে। আমার 103 মিলিয়ন হলো আমার ইন্টারনেট ইউজার, উইচ ইজ অলমোস্ট অ্যাবাউট 60% অফ আওয়ার পপুলেশন। আচ্ছা, তাহলে এই পপুলেশন যেটা আমার 170 মিলিয়ন, তার মিনিমাম 50% পপুলেশন হ্যাজ ডিজিটাল এক্সপিরিয়েন্স প্রাইমারিলি থ্রু মোবাইল ফোনস। এটা কিন্তু একটা বিশাল ফাউন্ডেশন, যেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক বড় ডিজিটাল ইকোনমি স্বপ্ন আমরা দেখতে পারি, এবং এর কিছুটা প্রতিফলন অলরেডি কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। যেমন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর কথা বলেছিলাম, বাংলাদেশ অলরেডি হ্যাজ দ্য লার্জেস্ট মোবাইল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড, বিকাশ। বাংলাদেশে 4. As of end of last year, early this year, 4.5 million transaction every day. 4.5 million transaction. So it is huge, but it is probably only 6% of our total transaction. So imagine if this can go to 20%, to 50%. Already 6% এ আমরা 4.5 মিলিয়নের ট্রানজাকশন করছি। আমাদের 8.24 মিলিয়ন accounts open হয়েছে through agent banking, which is also something that uses mobile phone technology, internet,
to deliver this banking. ই-কমার্স সেক্টর, যেটা ইদানিং খুব একটা আলোচিত সেক্টর, যেখানে কিছু কয়েকটা জায়গায় একটু অপ্রিয় ঘটনা ঘটে গেছে। হাউএভার, আই মিন, এটা তার কারণে ভয় পাওয়ার কারণ নেই। তার কারণে যে ই-কমার্সের যে বেনিফিট, ই-কমার্সের যে পোটেনশিয়াল, সেটাকে ডিনাই করার কারণ নেই। প্রবলেমস হতেই পারে, কিন্তু প্রবলেমস থেকে লেসন নিয়ে প্রবলেমকে অ্যাড্রেস করে যদি খুব দ্রুত আমরা এগিয়ে যাই, আমার মনে হয় ই-কমার্স উইল বি, আমরা যেটা দেখছি যে কারেন্ট রেটে বাই 2023 $3 বিলিয়ন মার্কেট হবে, এবং অলরেডি 2000 ই-কমার্স সাইটস আমাদের দেশে অপারেট করছে। এবং ই-কমার্সের একটা এক্সটেনশন হচ্ছে আপনার কমার্স, মানে ফেসবুক বেসড যারা ব্যবসা করে। আমরা দেখছি ফেসবুকে অনেকেই ফুড ডেলিভারি, ফুড বিজনেস, অনেকের ফ্যাশন বিজনেসের মধ্যে আছে। এরকম কমার্স অথবা কমার্স মিলে প্রায় 50,000-এর মতো সাইটস আছে বাংলাদেশে, এবং অলমোস্ট 1.5 মিলিয়ন পিপল আর ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি ইনভলভ অলরেডি ইন অর বেনিফিটিং ফ্রম ই-কমার্স ওয়ার্ল্ড। আমাদের যারা ডিজিটাল ইকোনমির একেবারে মানে কোরে থেকে ডিজিটাল ইকোনমিকে এগিয়ে নিয়ে যায়, টেকনোলজি, সেটা সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, নেটওয়ার্কিং হোক, বা অন্যান্য যে এলিমেন্টস, বাংলাদেশের 16% অফ দ্য গ্লোবাল অনলাইন ওয়ার্কার্স যারা টেকনোলজি রিলেটেড সার্ভিস ডেলিভার করে, 16% বাংলাদেশের। দ্যাট ইজ আ ম্যাসিভ স্ট্রেংথ। আমার 190টা দেশ আছে পৃথিবীতে, তার মধ্যে থেকে যদি অনলাইন ওয়ার্কার দেখি, তাহলে আমরা আমার বাংলাদেশেরই একাই অলমোস্ট 1/5, which is great. এবং আমাদের অ্যাভারেজ এজ, উই হ্যাভ এ ইয়াং পপুলেশন, উই হ্যাভ এ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেখানে আমাদের মেজরিটি অফ দ্য পপুলেশন ইজ ইয়াঙ্গার, 28 বছর অ্যাভারেজ এজ, এবং দেয়ার ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যা নন ওয়ার্কিং এজ পপুলেশনের চেয়ে অনেক বেশি। এবং এটা আরো কয়েক দশক, মিনিমাম 3 দশক আপ টু 2070 পর্যন্ত থাকবে। তো আমরা যদি এইটার অ্যাডভান্টেজ নিতে পারি, তাহলে আমরা কিন্তু উই ক্যান বি আ বিগ ডিজিটাল ইকোনমি পাওয়ার। আমরা হাঁটি পা করে আমাদের এক্সপোর্ট হ্যাজ অলওয়েজ বিন আ কর্নারস্টোন অফ আওয়ার ইকোনমিক গ্রোথ, এবং সেখানে ডিজিটাল ইকোনমিতেও এক্সপোর্ট কিন্তু $1 বিলিয়ন রিচ করেছে। হ্যাঁ, ইট ক্যান বি 50 বিলিয়ন। ইন্ডিয়া এখন 100 বিলিয়নের উপরে করছে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ওদের ডাবল ডিজিটে তাদের এক্সপোর্ট। আমরা 1 বিলিয়ন করছি, বাট নট ব্যাড। এটা কিন্তু খুব দ্রুত 1 বিলিয়নে এসছে, এবং সামনে কিন্তু ইট ক্যান অ্যাকচুয়ালি লিভ ফ্রম। আমাদের অলরেডি 120 থেকে 30টা কোম্পানি পৃথিবীর প্রায় 35টা দেশে ডিফারেন্ট এক্সপোর্ট করছে। দেন ওই যে ই-কমার্স, ডিজিটাল ফাইন্যান্স, সেগুলোর যে ভিত্তি ডোমেস্টিক মার্কেট, আমার কিন্তু 2025-এর মধ্যে আমার মিডল ক্লাস বাংলাদেশের প্রায় 34 মিলিয়ন people will be in middle class. 34 million people is the size of many European countries, many East Asian and Pacific countries, or bigger than that, right? So that's how being our middle class, আমার দেশের middle class হবে। So middle class হবে মানে আমার purchasing power বাড়বে, তাদের consumption বাড়বে, তাদের demand বাড়বে, which actually leads to more opportunities for e-commerce, digital finance, technology services, and so on. এবং আমরা আমাদের যেটা বলছিলাম যে মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, এনেবলার, প্ল্যাটফর্ম, অর ডিটারমিনেন্ট, অর সর্ট অফ হেল্পার ইন এক্সপ্যান্ডিং, ইন ডেলিভারিং ডিজিটাল ইকোনমি সার্ভিসেস। আমরা বাংলাদেশে অলমোস্ট $1 বিলিয়ন আমাদের প্রতি বছর মোবাইল ফোন, মোস্টলি স্মার্টফোন, এই ইম্পোর্টে যায়, অ্যান্ড ইটস ইনক্রিজিং, উইচ ইজ আ গ্রেট ইন্ডিকেটর যে আমরা ওই যে কানেক্টেবল ডিভাইস, সেখানে কিন্তু আমাদের ফুটস্টেপ বাড়ছে। আর তারপর যদি আমরা পলিসির দিকে আসি, যে জাতীয়ভাবে এটাকে কিভাবে এটা সহায়তা পাচ্ছে ডিজিটাল ইকোনমির যে মানে ফাউন্ডেশন এবং গ্রোথ, আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। মানে দিস হোল ডিজিটাল বাংলাদেশ ইজ দি ভিশন অর সর্ট অফ দ্য মাস্টার এনেবলার অফ ডিজিটাল ইকোনমি। কারণ ডিজিটাল বাংলাদেশের 4টে থেকে 5টে যে পিলার আছে, ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স, ই-গভর্নেন্স, এর প্রত্যেকটাই কিন্তু আপনার ডিজিটাল ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক্সট্রিমলি ক্রিটিক্যাল। এবং আমরা যদি দেখি যে ইন টার্মস অফ স্পেসিফিক পলিসি, 2009-এ আইসিটি পলিসি এসছে, টেলিকম পলিসি এসছে 2010-এ,
আইসিটি অ্যাক্ট এসছে 2013-তে, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গাইডলাইন, পেমেন্ট সিস্টেম সেটেলমেন্ট গাইডলাইন্স 2013, 14, 15 এই সময়গুলোতে এসছে এবং এগুলো আপডেটেড হয়েছে। এবং খুব শীঘ্রই আমি ড্রাফটটাও দেখেছি, মেড ইন বাংলাদেশ এইটার নামে মোস্টলি ডিজিটাল অথবা লাইট ইঞ্জিনিয়ারিং অথবা হাইটেক এই সবগুলোর কম্বিনেশনে আপনার কিন্তু একটা পলিসি খুব শীঘ্রই এটা ফাইনালাইজড হতে যাচ্ছে। সো বেসিক্যালি দ্যাট ইজ গোয়িং টু ক্রিয়েট দ্য অপরচুনিটি ফাউন্ডেশন ফর দ্য ম্যানুফ্যাকচারিং পার্ট লিঙ্ক টু ডিজিটাল ইকোনমি। তাহলে এই যে আমাদের, এবং তার সাথে যদি আরেকটা এলিমেন্ট আমি একটু মানে এটা অ্যাড করতে হয়, স্টার্ট আপস, যেহেতু আমাদের ইয়াং পপুলেশন, আমাদের অনেক অনেক একটা বড় আমাদের অ্যাসেট, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমাদের এডুকেশনের এডুকেটেড ইউথের হার দিনে দিনে বাড়ছে। কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন আছে, এডুকেশন কোয়ালিটি, বাট দ্যাট ইজ অ্যানাদার ডিবেট। অবভিয়াসলি সেটাও দ্যাট হ্যাজ টু ইমপ্রুভ, এবং মার্কেট বা অ্যাপ্লিকেবল মার্কেটে অ্যাপ্লিকেবল স্কিলস সেটাও বাড়াতে হবে। বাট স্টিল আমাদের এডুকেটেড ইউথের সংখ্যা বাড়ছে। আমাদের কিন্তু অলরেডি সেখানে স্টার্ট আপ ইজ এ গ্রেট conduit for having these youths engaged in highly productive economic activities and thereby contributing in the national economy. আমাদের প্রায় 1000-এর উপর কিন্তু ফর্মাল স্টার্টআপস আছে, এবং বাংলাদেশের স্টার্টআপ সিন has now is now in the radar of international community, investor community, technology partners. আমাদের প্রায় $300 মিলিয়ন উপরে স্টার্টআপ ইনভেস্টমেন্ট এসছে গত কয়েকটা 5 থেকে 7 বছরে। এবং এই যে ইদানিং যে গ্লোবাল কমিউনিটির ইন্টারেস্ট ম্যাসিভ। তো এগুলো, এবং এর সাথে আমাদের দুটো নন ট্রেডিশনাল সেক্টর কিন্তু ধীরে ধীরে যোগ হচ্ছে, এবং কোভিডের কারণে এগুলো এক্সপেডাইটেড হচ্ছে। সেটা কি? দুটো নন ট্রেডিশনাল সেক্টর, হেলথ অ্যান্ড এডুকেশন। এবং আমাদের শুরুতে আমাদের হোস্ট আলবাব ভাইও এটার এলুডেড টু দিস টু। আপনারা শুনলে খুব আনন্দিত হবেন যে ডিজিটাল হেলথ বাই 2025 গ্লোবাল মার্কেট ফর ডিজিটাল হেলথ উইল বি, অ্যাকর্ডিং টু ব্লুমবার্গ, $335 বিলিয়ন। $335 বিলিয়ন। অ্যাট দ্য মোমেন্ট আমাদের কিন্তু এই জায়গাটাতে ফুটপ্রিন্ট একেবারেই কম, খুব বেশি নাই। তার মানে যে নাই সেটা একদিকে যেমন অনেকে দুঃখ করে যে কেন নাই, ইট অলসো মিনস that entire opportunity, entire market, $335 বিলিয়ন মার্কেট, এটা it's almost like a sky is the limit. আমরা এই 335 বিলিয়নের ডোমেস্টিক এক্সপোর্ট দুটো মিলে আমরা যদি সেখান থেকে আমরা $10 বিলিয়ন ধরতে পারি নেক্সট 10 বছরে, that is a huge addition to our economy, to our export, to our domestic market, তাই না? তো এই ডিজিটাল হেলথ আমার মনে হয় এই কোভিডের যে আমাদের উপর যে এটার আঘাত, সেটার অনেক দুঃখজনক দিক আছে, লস অফ লাইভস, ডিসরাপশন অফ লাইফ, ওয়ার্ক, এডুকেশন, এভরিথিং। বাট একটা ভালো জিনিস হলো যে এখানে এটা কিন্তু ডিজিটালি ডেলিভার্ড বিভিন্ন সার্ভিসেস, তার প্রতি মানুষের আগ্রহ এবং সেগুলোর সম্ভাবনা সবকিছুকেই কিন্তু মানে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং সেই ডিজিটাল, আমাদের দেশে একটা মাইন্ডসেট ছিল, আমাদের দেশে না অনেক দেশেই, কারণ এটা হেলথের ব্যাপার, যে ডাক্তারের কাছে না গেলে কনফিডেন্স আসে না, যে ডাক্তার দেখেনি। এটা কিন্তু ব্যাপকভাবে চেঞ্জ হয়েছে। এখন কিন্তু পিপল আর রিয়েলি কমফোর্টেবল উইথ ডিজিটাল ডেলিভারি অর ডিজিটাল মিনস অফ ডেলিভারিং হেলথ সার্ভিসেস। সেটা কনসালটেশন হোক, সেটা ডেলিভারি অফ হেলথ প্রোডাক্টস হোক, আর অ্যাট এ ভেরি হাই লেভেল আপনার সেই রোবোটিক সার্জারি একেবারে সবচেয়ে উপরের লেভেলে, এবং ইন বিটুইন মেনি ওয়েজ অফ ডেলিভারিং হেলথ সার্ভিসেস টু দিস। তো এই $335 বিলিয়ন যে গ্লোবাল মার্কেট হতে যাচ্ছে, আমরা যদি তার 5% আমরা টার্গেট করি আগামী 10 বছরে, তাহলে কিন্তু উই আর লুকিং এট এ $17 বিলিয়ন এডিশন থ্রু ডিজিটাল হেলথ। এবং সেটার একটা অংশ বা বড় অংশই হয়তো হবে আমাদের ডোমেস্টিক মার্কেটে। এবং সেখানে কিন্তু স্টার্টআপ, হেলথ স্টার্টআপদের নিয়ে আসা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আলবাব ভাই জিজ্ঞেস করেছিল কি করতে হবে, অনেক কিছুই করতে হবে। তার মধ্যে যদি আমরা এই নন ট্রেডিশনাল সেক্টর সাচ এস ডিজিটাল হেলথে যেতে চাই, এই $335 বিলিয়ন যেটা আগামী 4 বছরের মধ্যে আসবে, তার 5% আমরা ধরতে চাই। আমাদেরকে কিন্তু টেকনোলজি
টেকনোলজি ড্রিভেন হেলথ প্রোডাক্ট ডেলিভার করার জন্য হেলথ স্টার্ট আপ অনেক বেশি নিয়ে আসতে হবে, এবং তার জন্য যে ইনোভেশন সিস্টেম, ইকোসিস্টেম, পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিং সাপোর্ট, সেগুলোর সব কিছুকেই নিয়ে আসতে হবে খুব একটা টার্গেটেড ওয়েতে। এর সাথে সাথে ডিজিটাল এডুকেশন হ্যাজ বিন মানে অ্যাবসলুটলি ডিসরাপ্টেড। এখনো পৃথিবীতে বেশিরভাগ দেশেই স্কুলস, ইউনিভার্সিটিস চলছে অনলাইন মিডিয়ামের মাধ্যমে, কারণ ইন পার্সন পুরোপুরি ক্লাস শুরু করা যাচ্ছে না, কারণ এখনো পৃথিবীর কোথাও 12 বছরের নিচে কাউকে ভ্যাকসিনের আওতায় আনা যাচ্ছে না, হয়তো খুব শীঘ্রই যাবে। আর 12 বছর পর্যন্ত যে নেওয়া যাচ্ছে, বিকজ ইটস অনলি ডান থ্রু ফাইজার, আর ফাইজারের অ্যাভেলেবিলিটি সব জায়গায় নেই, নট ইন দ্য রাইট কোয়ান্টিটি। সুতরাং এভরিবডি ইজ নার্ভাস টু ব্রিং ব্যাক দ্য চিলড্রেন টু স্কুল। ইউনিভার্সিটিতেও তাই, যদিও ইউনিভার্সিটিতে ভ্যাকসিনের বাড়ছে। এই ডিজিটাল এডুকেশন বা ডিজিটাল লার্নিং, এই মার্কেটটাও কিন্তু বাই 2025 প্রায় 36 থেকে 37 বিলিয়ন ডলারে হতে যাচ্ছে। এবং এইটা কিন্তু আমরা তো এই দুটোকে দেখছি, এটা একটা হলো টু মেইনটেইন দ্য মোমেন্টাম অফ এডুকেশন, টু স্প্রেড দ্য sort of coverage of health delivery, কিন্তু আরেকটা সাইড তো ইকোনমিক অপরচুনিটিস। সেই কারণে আমি এই মার্কেট সাইজটাকে নিয়ে আসলাম, এবং এই ডিজিটাল এডুকেশনের বেশ কিছু কম্পোনেন্টস আছে, এবং এর প্রতিটা কম্পোনেন্টই কিন্তু এই যে আমি বললাম যে বাংলাদেশের যে ফাউন্ডেশন গুলা ডিজিটাল ইকোনমির সৃষ্টি হয়েছে, এবং সেই ডিজিটাল ইকোনমির যে ফাউন্ডেশন, সেগুলোকে ব্যবহার করে চমৎকারভাবে ডিজিটাল এডুকেশন বাংলাদেশে খুব শক্ত লাভ করতে পারে। আপনার ডিজিটাল কন্টেন্ট, লার্নিং অ্যাসেসমেন্ট, টিচিং টুলস, different accessibility of education, classroom environment and instructional strategies, এগুলো কিন্তু ডিজিটাল এডুকেশনের বিভিন্ন কম্পোনেন্টস বা সাব কম্পোনেন্টস। এর প্রতিটাই বাংলাদেশে শুধুমাত্র মানে বড় হওয়ারই সুযোগ নাই, নট অনলি ইট ক্যান গ্রো বিগার, ইট ক্যান অ্যাকচুয়ালি হেল্প সলভ লট অফ সোশ্যাল প্রবলেম, লট অফ এডুকেশন ডেলিভারি প্রবলেম, এবং ইনক্লুসিভিটি ইন এডুকেশন, সেটাকে যদি ডিজিটাল অ্যাক্সেসটাকে আমরা বাড়াতে পারি, ডিজিটাল লিটারেসিটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু খুব চমৎকার ভাবে এইটা আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো। আমি জানি সময় খুব বেশি নাই, আমি খুব কুইকলি আর 3-4টে পয়েন্ট বলবো, যে এখন যদি ডিজিটাল ইকোনমিকে আমাদেরকে বাড়াতে হয়, আমাদের what do we need to do, some of the many things that need to be put in place, improve, বাট কয়েকটা জিনিস হলো যে, যেমন আমাদের অ্যাওয়ারনেস এবং ডিস্ট্রিবিউশন, এটাকে আরো বাড়াতে হবে। ডিজিটাল অপরচুনিটি, ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল ইকোনমি, যেমন এখনো আমরা যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটা 4.5 মিলিয়ন ট্রানজাকশন হচ্ছে এভরিডে, আইটি বিজনেসেস, আইটি সার্ভিসেস, স্টার্ট আপ যেখানে আসছে, ঢাকা চিটাগং এর মধ্যে কনসেন্ট্রেটেড, এটা কিন্তু এখনো ছড়াচ্ছে না। কিন্তু আমরা যদি ইউনাইটেড স্টেটসে যাই, অফকোর্স সিলিকন ভ্যালি ইজ দ্য হাব, বাট এন্টায়ার ইউএস ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালি গুড ফর নিউ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিজিটাল আইটি। ইন্ডিয়াতেও তাই, সেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমাদের যে পলিসি বা রেগুলেশন গুলো আছে, এগুলো এখনো লার্জ কোম্পানি কে মানে ওরিয়েন্টেড, তাদের জন্য খুব ফেভারেবল, বাট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ইন টেকনোলজি সেক্টর, যাদেরকে ছাড়া এই ডিজিটাল ইকোনমির বিভিন্ন সাব কম্পোনেন্ট, সেগুলোকে কিন্তু বড় করা যাবে না, তাদের জন্য এখনো ফেভারেবল না। যেমন একটা এক্সাম্পল বলি, আপনি যদি ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচার করতে চান, একটা নিয়ম আছে সরকারি, সেটা অনুযায়ী আপনাকে এনলিস্টেড হতে হবে, তার ফিস 25 লক্ষ টাকা, তার বাৎসরিক রিনিউয়াল 10 লক্ষ টাকা, মিলিয়ন বিডিটি। স্মল স্টার্ট আপস, ইয়াং অন্টারপ্রেনার্স, তারা কিন্তু এটা দিতে পারবে না, কিন্তু লার্জরা পারবে। আমি যদি ওই বেসটাকে এক্সপ্যান্ড না করি, নতুন নতুন স্টার্ট আপ, নতুন ইয়াং অন্টারপ্রেনার্স ইন ডিজিটাল ইকোনমিতে নিয়ে আসে, তাহলে কিন্তু আমার ডিজিটাল ইকোনমি শক্তিশালী হবে না। থার্ড, ট্যাক্স ব্যারিয়ার রয়ে গেছে। ট্যাক্স ব্যারিয়ার আমরা টেকনোলজি, বিকজ এর যে বিভিন্ন সফটওয়্যার, হার্ডওয়্যার, বিভিন্ন টুলস, এগুলো আসলে এখনো খুব বেশি মাত্রায়, ধরেন উন্নত দেশগুলো বা হয়তো চায়না আছে, এরকম দেশগুলোয় হয়, তো এগুলোর ইম্পোর্ট ডিউটিজ আর ভেরি হাই, 66% ডিউটি অন ফায়ারওয়াল, 69% আই থিঙ্ক, 66% ডিউটি হলো ক্রেডিট কার্ড যে আমরা ইউজ করি, সেটার যে প্লাস্টিকটা ইম্পোর্ট হয়, সেটার উপর প্রায় 66% ডিউটি।
সুতরাং এত হাই ডিউটি দিয়ে যে কস্টটা চলে আসে, সেই কস্টের কারণে যে রিটার্ন সিকিউর করতে হয়, তখন দেখা যায় যে মার্কেট পেনেট্রেশনের জন্য মার্কেট শুরুর দিকে এই প্রাইসটা দিতে রাজি থাকে না। সো দের ইজ এ মিসম্যাচ। আমাদের মোবাইল ফোনের কাভারেজ এক্সেলেন্ট, কিন্তু মোবাইল টেলিফোনি অ্যান্ড ডেটা ইউসেজ still costly. Relative cost is higher and speed is lower compared to many of our comparator countries. সেই জায়গাটা ইমপ্রুভ হতে হবে। আমাদের গ্লোবাল মার্কেট পেনেট্রেশন, এক্সপোর্ট, সেটা বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার স্কিলস, সেটাকে আরো অনেক বেশি বাড়াতে হবে। আমাদের অনলাইন ওয়ার্কার্স অনেক আছে, দে আর ডুইং এ গ্রেট জব, বাট একটা প্রবলেম উইথ দ্য অনলাইন ওয়ার্কার্স, রিমেইনিং অনলাইন ওয়ার্কার, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার ফর টু লং, তারা ইনস্টিটিউশনাল যে ডেভেলপমেন্ট, ট্রেনিং, টেকনোলজি কিন্তু এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার আপডেটেড হয়, চেঞ্জ হয়। তো তারা যদি কোনো ইনস্টিটিউশনাল আমরাতে না থাকে, তাহলে ওই আপডেটস থেকে তারা বঞ্চিত হয়। তো তখন দেখা যায় যে গ্লোবাল যে নিড, সেটার থেকে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার স্কিলস থেকে আমরা একটু পিছিয়ে যাই। আরেকটা একেবারেই আমাদের দেশে এখনো খুবই কম, সেটা হলো ডিপ টেক স্কিলস, পার্টিকুলারলি এই যে আইওটি, ইন্টারনেট অফ থিংস, ব্লক চেইন, মেশিন লার্নিং, এই জিনিসগুলোর যে মানে ডিপ টেকনিক্যাল এক্সপার্টিস, সেটা এখনো আমাদের দেশে নেই। আর আরেকটা হলো যে মানে ডিজিটাল ইকোনমি বাড়তে গেলে ডিজিটাল ইউসেজটা, মানে ইউজ কেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউজ কেসের জন্য ডিজিটাল লিটারেসি, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ টেক ইঞ্জিনিয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, জাস্ট সিম্পল যে আমি মোবাইলে ঢুকে আমি কিভাবে একটা ই কমার্সে একটা কাপড় অর্ডার করবো, একটা ফুড অর্ডার করবো, এটাই বেসিক ডিজিটাল লিটারেসি। এটা অ্যাভারেজে এখনো আমাদের দেশে অনেক কম, সেটা ইমপ্রুভ হতে হবে। অ্যান্ড দেন all of these, and there are certainly many other issues overall, যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা, সেটাকে পৃথিবীর যে লেটেস্ট ট্রেন্ড তার সাথে সামঞ্জস্য রেখে আমরা ডিজিটাল ইকোনমির যেই সেক্টর সাব কম্পোনেন্টে ফোকাস করব, তার সাথে তাই সেটার রিকোয়ারমেন্টের সাথে কমেন্সুরেট যাতে করে, এই ধরনের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার খুব দ্রুত আমাদেরকে বিল্ড করতে হবে। তো আমার মনে হয় আমি এই পর্যায়ে আলবাব ভাইয়ের কাছে আবার মানে let me hand it over to Albab Bhai, and happy to respond to any comments, question, clarifications. Thank you, Masur Bhai. Phenomenal. I think especially লাস্টের দিকে যে পয়েন্টার্স গুলি, আমি ভাবিনি আপনি এত জলদি এত সুন্দর কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিবেন। তবে so I could have taken a note of it, but this program is being recorded, so definitely আমরা তো এটা ট্রান্সক্রিপ্ট করবই, but absolutely phenomenal. And I think the best part was how we have a lot of data that you have given are very hair raising. That is very exciting. আমি ডিটেইলে যাব না বিকজ সময় কম, বাট আমি কিছু কোয়েশ্চেনে চলে যাব। It is very pertinent. But before that, I want to take some questions from the audience. Not that we have very high audience today, but then again, there is a question from Mr. Arafat. How can IT contribute to improving value chain efficiency? Very, very important question. আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ভ্যালু চেইন এফিসিয়েন্সি, একেবারে স্পেসিফিক বিজনেস অপরচুনিটি, অ্যাগ্রি বিজনেস, রাইট? আমাদের এগ্রিকালচার, আমাদের মানে হিস্ট্রি, আমাদের পপুলেশনের যে স্কিলস, পপুলেশন, সেটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু অ্যাগ্রি বিজনেস অ্যাজ এ সেক্টর, এগ্রিকালচার খুব ভালো করছে। প্রোডাকশন 170 মিলিয়ন লোককে, যেই ল্যান্ড দিয়ে আমরা 7 মিলিয়ন লোককে 72 সালে খাওয়াতাম, তার চেয়ে ল্যান্ড প্রায় 30-40% অ্যারেবল ল্যান্ড, মানে প্রোডাকশন, মানে যেখানে চাষাবাদ হয়, সেই ল্যান্ড কিন্তু 30-40% কমে গেছে। কিন্তু খাওয়াচ্ছি আমরা 7 মিলিয়নের জায়গায়, 70 মিলিয়নের জায়গায় 170 মিলিয়নকে। কিন্তু অ্যাজ এ সেক্টর আমরা এখনো দাঁড়াতে পারছি না। 4% মাত্র আমাদের এক্সপোর্টে আছে, এবং অন্যান্য দেশের তুলনায় আমাদের যে পোটেনশিয়াল কম। ডেইরি ইজ এ ইম্পর্টেন্ট সেক্টর এই অ্যাগ্রি বিজনেস দ্বারা করাতে গেলে। তার যে সাবসেক্টর গুলো আছে, ডেইরির ভ্যালু চেইনে একেবারে শুরু হয় ওই যে ফার্মে যে গরুর মানে যে মিল্ক যেটা করা হয়, সেটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি। বাংলাদেশে একটা অ্যাভারেজে, বাংলাদেশের মাটি খুব উর্বর, ঘাস খুব ভালো হয়, রাইট? অ্যাভারেজে একটা গরু 3 লিটার দুধ দেয় দিনে, 3 লিটার। অ্যাজ অপোজ টু দ্যাট, ইসরায়েল
যার ঘাসের কোনো অলমোস্ট নাই, যার মোর দেন 50-60% ডেজার্ট, মরুভূমি, তার ঘাসের কোয়ালিটি কম, কোয়ান্টিটি কম। এক একটা গরু দুধ দেয় দিনে বাংলাদেশে 3 লিটার, ওখানে 64 লিটার এভরিডে। সো জাস্ট ইম্যাজিন যে অ্যাগ্রি ভ্যালু চেইন, ডেইরি ভ্যালু চেইনে তাদের যে প্রোডাক্টিভিটি একেবারে শুরুতে, ভ্যালু চেইনের প্রথম স্তরটাতে বা সেকেন্ড স্তরটাতে, এই যে আইসিটি তারা কি করেছে, আইওটির অ্যাপ্লিকেশন করেছে, তারা আইসিটি নিয়ে এসছে ভ্যালু চেইনের মধ্যে অ্যাগ্রি বিজনেসের, যেখানে তাদের প্রোডাক্টিভিটি হয়ে গেছে যে তাদের তুলনায় যাদের ন্যাচারাল এন্ডাওমেন্ট অনেক ভালো বাংলাদেশ, তার 20 গুণ। তো সে যেই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছে সেই ভ্যালু চেইন এফিসিয়েন্সির কারণে তার আশেপাশেও বাংলাদেশ বা ইন্ডিয়া যেতে পারছে না। সো জাস্ট আমি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিয়ে পাওয়ারটা আপনাকে বোঝালাম যে আইটির অ্যাপ্লিকেশন ইন ভ্যালু চেইন। থ্যাংক ইউ মাসুর ভাই। আরেকজন এখানে কোয়েশ্চেন করে, রাজাজ, ডাজ জিডিপি ইনক্লুড ডিজিটাল ইকোনমি? অবশ্যই, অবশ্যই, মানে টু আ গ্রেট এক্সটেন্ট অবশ্যই, কারণ আপনার জিডিপি ইটস আ মেজারমেন্ট অফ অল ভ্যালু এডিশন বাই এভরিবডি ইন অ্যান ইকোনমি, তাই সেটা তার প্রোডাকশনের মাধ্যমে হতে পারে, তার কাজ, তার সার্ভিসেস এর মাধ্যমে হতে পারে, অ্যাজ লং অ্যাজ মানে এই জিডিপির যে আপনি জিডিপিতে দেখবেন বাংলাদেশের জিডিপি 4-5টা বড় খাত আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রির আন্ডারে আবার আছে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, অ্যান্ড দেন সার্ভিসেসে আছে আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টেলিকমিউনিকেশন, রিটেলস এন্ড হোলসেলস, রাইট? তো আপনি ডিজিটাল ডিভাইস যদি হয় সেটা ম্যানুফ্যাকচারিং এ রিফ্লেক্টেড হবে, আপনি যদি বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং হয়, সেটা কিন্তু সার্ভিসেসে রিফ্লেক্টেড হবে। আবার এগ্রিকালচারে যদি আপনি আইটির অ্যাপ্লিকেশন করেন, সেই কারণে যদি অ্যাগ্রি প্রোডাক্টিভিটি, অ্যাগ্রি ইনকাম, অ্যাগ্রি প্রোডাক্ট ভ্যালু এডিশন বেড়ে যায়, তখন কিন্তু সেটা এগ্রিকালচারে রিফ্লেক্টেড হবে। সুতরাং অবভিয়াসলি এটা জিডিপিতে রিফ্লেক্টেড। তবে একটা বিষয় আছে, যত বেশি এটা ফর্মাল ইকোনমিতে থাকে, জিডিপিতে রিফ্লেকশন, কন্ট্রিবিউশন, বেনিফিট তত বেশি বেড়ে যায়। বাংলাদেশের একটা সমস্যা হলো আমাদের ইকোনমির একটা বড় অংশ এখনো ইনফর্মাল। সুতরাং আমরা রাইট পলিসি, সাপোর্টিভ রেগুলেশন এবং এনকারেজমেন্ট দিয়ে আমরা যত তাড়াতাড়ি আমাদের ইকোনমিকে আরো বেশি করে ফর্মাল ইকোনমিতে আনতে পারবো, ইনক্লুডিং দ্য ডিজিটাল ইকোনমি এলিমেন্ট, ততই আমাদের জন্য মঙ্গল। Thank you, Masubhai. I have a question. This is again related with the health sector. You know, we have this crisis, doctor to patient ratio. Doctor to patient ratio, আমাদের কিন্তু it's very negligible এখন. Especially when you go out to the remote areas, it's far more negligible এখন. So in that context, with this rapid digital transformation and this digital economy that we are talking about, you know, doctor patient ratio যত বাড়াবো তত বেশি কিন্তু আমার হেলথ সেক্টর ইমপ্রুভ করবে। সো এখানে আপনার কি মতামত? হাউ ক্যান দিস বি আ পার্ট অফ দিস ডেভেলপিং ডিজিটাল ইকোনমি? অ্যাবসলিউটলি, আই থিঙ্ক আলবাব ভাই আপনি যেটা বললেন, আমাদের দেশে ইন জেনারেল আমরা তো মানে লার্জ পপুলেশনের দেশ, 170 কোটি, সরি 170 মিলিয়ন, 17 কোটি লোকের দেশ। সেকেন্ডলি আমাদের যেহেতু আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে একটা মানে 5 দশক আগে একটা ভঙ্গুর অর্থনীতি, সেটার থেকে আমরা ধীরে ধীরে একটা মিডল ইনকাম ইকোনমি, এলডিসি থেকে গ্রাজুয়েট করার কোয়ালিফিকেশন আমরা ব্যাপক উন্নত করেছি, কিন্তু তার সাথে সাথে এডুকেশনের যে ওভারঅল হার সেটাও বেড়েছে। কিন্তু নট নেসেসারিলি আমাদের এডুকেশন, আমাদের রিসোর্স, পাবলিক পাবলিক সেক্টরের যে ক্যাপাসিটি বা অ্যাফোর্ডেবিলিটি, সেগুলো সব মিলিয়ে ডাক্তারের সংখ্যা আমাদের পপুলেশন অনুযায়ী কিন্তু অতটা নেই, এবং সেটা একটা বড় প্রবলেম। এবং আপনি যদি ডিজিটাল মিনস, টেকনোলজি, আইসিটি মিনস সরিয়ে নেন, তাহলে কিন্তু এটা ওই ফেস টু ফেস ডাক্তার রোগী ইন্টারঅ্যাক্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং সেই উপায়, সেই জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের কিন্তু খুব দুর্ভাগ্য হতো, বিশেষ করে কোভিড, আমাদের যখন ন্যাচারাল ডিজাস্টার হয়, কমিউনিকেশন যেখানে দুর্গম, সেসব জায়গায়
কিন্তু আমরা আই থিঙ্ক উই আর ভেরি ফরচুনেট যে আমরা একটা এমন যুগে প্রবেশ করেছি যেখানে এই দূরত্বটা আসলে আর কোনো দূরত্ব হিসেবে কনসিডার না। আপনি টেলিমেডিসিন, ডিজিটাল কনসালটেশন, ডিজিটাল ডেলিভারি অফ হেলথ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এগুলোর মাধ্যমে কিন্তু এই দূরত্বটা কমপ্লিটলি আপনি সরিয়ে নিতে পারেন। এবং সেখানে শুধু মানে বাংলাদেশের ডাক্তার না, সেখানে কিন্তু অ্যাফোর্ডেবল যে অন্যান্য বাংলাদেশের চেয়ে কম খরচে কিন্তু অনেক দেশে বেশ ভালো মেডিকেল সার্ভিসেস আছে, ইন্ডিয়াতে আছে, থাইল্যান্ডে আছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্লোবাল কমিউনিটি অফ হেলথ সার্ভিস প্রোভাইডার, তাদের থেকেও কিন্তু বেনিফিট পেতে পারি। সুতরাং এই আইসিটি লেড যে হেলথ সিস্টেম ডেলিভারি, হেলথ সার্ভিসেস ডেলিভারি, সেটার কারণে কিন্তু এখন এই পেশেন্ট ডক্টর রেশিও এটা অনেক বেশি ফেভারেবলি ইমপ্রুভ করে যাবে। কারেক্ট, ফ্যান্টাস্টিক। এই এনকারেজমেন্টে যাচ্ছিলাম। এখানে একটা কোয়েশ্চেন এসছে, হাউ ক্যান উই এনহ্যান্স ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন আ ক্যাপিটাল মার্কেট ড্রিভেন ডিজিটাল ইকোনমি? প্রথম কথা হলো যে ডিজিটাল ইকোনমি, ক্যাপিটাল মার্কেট আর ডিজিটাল ইকোনমির লিঙ্কটা কোথায়? লিঙ্কটা হলো যে আপনার এই ডিজিটাল ইকোনমিতে আমার এন্টারপ্রাইজ বাড়াতে হলে, ফার্মস বাড়াতে হলে, এন্টারপ্রেনর বাড়াতে হলে আমার নতুন নতুন অনেক কোম্পানিকে আসতে হবে। সেই স্টার্ট আপ, টেকনোলজি আর নন টেকনোলজি স্টার্ট আপ, তার যে ইনিশিয়াল ক্যাপিটাল, তার যে গ্রোথ ক্যাপিটাল, সেটা কোত্থেকে আসবে? এটা ব্যাংক থেকে আসা উচিত না। পৃথিবীতে কোনো জায়গায় ব্যাংক থেকে আসে না। ব্যাংকের কিন্তু লেন্ড করার ক্ষমতা বা লেন্ড করা মানে যে ম্যান্ডেট, এটা শর্ট টার্ম, 1 বছরের বেশি হওয়া উচিত না। বাংলাদেশে ইন অ্যাবসেন্স অফ আদার সোর্সেস বছরের পর বছর ধরে ব্যাংক এটা করে এসেছে, এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল হেলথ বা নন পারফর্মিং লোন সেখানে দেখেছি। সুতরাং আপনার ক্যাপিটাল মার্কেট যদি আমরা গ্রো করতে পারি উইথ দ্য রাইট সেগমেন্টস অফ দ্য ক্যাপিটাল মার্কেট, একুইটি মার্কেট, আপনার স্মল ক্যাপস যে ফাইন্যান্সিং সোর্সেস, হ্যাঁ, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই স্টার্ট আপ যেগুলো কোম্পানিগুলো আসবে, তাদের এঞ্জেল স্টেজে না হলেও তার পরের স্টেজ, সিরিজ এ, সিরিজ বি, সেসব জায়গায় গ্রোথ ক্যাপিটালে তাদের সহায়তা করবে, রাইট? এখন কোয়েশ্চেন হলো সেই স্টার্ট আপ টিকবে কিভাবে? আর গ্রোথ ক্যাপিটাল আপনি নিচ্ছি ক্যাপিটাল মার্কেট থেকে, গ্রোথ ক্যাপিটাল নিয়ে সেই স্টার্ট আপকে যদি সাস্টেইন করতে হয়, তার ইউজার বেস লাগবে, ইউজ কেস লাগবে, এবং সেটা একটা ক্রিটিক্যাল ম্যাস বা একটা সাস্টেইনেবল লেভেলে যেতে হবে। সেখানে কিন্তু ডিজিটাল লিটারেসি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেটা ক্যাপিটাল মার্কেটের দ্বারা ব্যাকড হতে পারে, ক্যাপিটাল মার্কেটকে ছড়িয়ে দিতে পারে, সেই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি আপনি if you really want to spread it to a critical use case volume, সেখানে কিন্তু ডিজিটাল লিটারেসি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ মাসুদ ভাই। লাস্ট কোয়েশ্চেন, সেটা আমার ফার্মার্সের ক্ষেত্রে, থ্রু দিস ডিজিটাইজেশন, ফার্মার্সরা কিছুটা কিন্তু আপনার খুব অপ্রীতিকর ভাবে শোনালেও they are kind of hostage to middlemen in some ways, right? Or in many ways. Is there any way that we can really bring them out of the clutches of this middleman and both, and put both farmers and the middlemen in a win-win situation? Absolutely. Market information system, এইটা ইন্টারমিডিয়ারি থাকে, সব জায়গায় থাকে, কিন্তু ইন্টারমিডিয়ারি যদি অ্যাডভান্টেজ নেয়, মিসইউজ করে, ডিপ্রাইভ করে, দ্যাট ইজ ওয়্যার ইট ইজ ব্যাড, রাইট? সেই তাহলে ইন্টারমিডিয়ারি এবং অ্যাবিউজিং ইন্টারমিডিয়ারি, তাকে হ্যান্ডেল করার দুটো ওয়ে আছে। একটা হলো যে ইন্টারমিডিয়ারি অফটেন অ্যাবিউজ করতে পারে বিকজ তার স্ট্রেংথটা কি? তার স্ট্রেংথ হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন, এমন privileged information তার কাছে আছে যেটা ফার্মারের কাছে নাই। He or she takes advantage of that and actually makes a big arbitrage, big margin, ফার্মারকে একেবারে সাপ্রেস করে। তাহলে আজকে যে ধরেন কুমিল্লার যে ভেজিটেবল গ্রোয়ার, যে সকালবেলা ঢাকায় পাঠিয়ে দেয়, সে যদি আজকে আইটি বেসড মার্কেট ইনফরমেশন সিস্টেম থাকে, ও কিন্তু ঢাকার গত 7 দিনের, গত 1 মাসের, গত 3 মাসের পার্টিকুলার ভেজিটেবলের প্রাইস, অ্যাভারেজ প্রাইস পেয়ে যাবে। সে হয়তো আগামী দিনেরটা জানবে না, কিন্তু আগামী দিনেরটা কত হতে পারে তার কাছাকাছি একটা ধারণা থাকবে, এবং তখন সে কিন্তু
he or she can do a better negotiation with the intermediary. Number one. And number two, কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন অ্যাগ্রি ই কমার্স চালু করবেন, তখন কিন্তু পুরোপুরি ইন্টারমিডিয়েটকে আপনি ওই জায়গা থেকে এলিমিনেটই করে ফেলতে পারবেন। সুতরাং মার্কেট ইনফরমেশন সিস্টেম বেসড অন ডিজিটাল টেকনোলজি ইজ অ্যাবসলিউটলি এ মাস্ট। আমাদের যদি ফার্মার্সদেরকে এম্পাওয়ার এবং তাদের যে ডিউ, ন্যায্য ফেয়ার, তাদের ফেয়ার প্রাইসেস আমরা দিতে চাই, it is a must. Wonderful. This is where I'm really looking forward to, যেখানে we may see some new entrepreneurs. আমি যেটা মনে করি যে the youth, the upcoming generation, or the generation who are just graduating now, instead of really thinking of taking their career into corporates, into এবং তারা যদি সত্যি entrepreneurship হিসাবে চিন্তা করে, this is one sector, the agro business is one sector where they can really create a revolution. Well, Masood bhai, fantastic. I think it's always fun listening to you. We have, this digital economy জিনিসটা, কনসেপ্টটা আমাদের সবার কাছে এখন অনেকটা প্রিয়, নতুন, এবং আজকে অনেক কিছু শিখলাম, জানলাম, শুনলাম. Looking forward to having you with us once again very soon, Masood bhai. And to the audience, thank you very much for being with us today. এবং আমাদের আপনারা ওয়েবসাইটে যদি যান www.valorofbangladesh.com, তাহলে এই ভিডিওরই রেকর্ডেড ভার্সন আপনারা দেখতে পাবেন। এবং আমরা আবারও ফিরে আসব আগামী মঙ্গলবার with another expert, with another maestro to talk about another topic. Until then, thank you so much. Thank you once again, Masood bhai. Assalamu alaikum. Assalamu alaikum to the audience. Thank you, Albab.